নেত্রকোনা কেন্দ্র উপজেলার শান্দিকোনা ইউনিয়নস্থ গগডি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের মেজু ছেলে মঞ্জু মিয়া প্রতারণা ও মানসিক নির্যাতনের শিকার হয়ে গত ৫ এপ্রিল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৫টায় ইন্তেকাল করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর একই গ্রামের নুরুল ইসলাম ও তার ছেলে শাহ আলম অতি লোভনীয় প্রস্তাব আসে মঞ্জু মিয়ার কাছে। তাদের মিথ্যা আশ্বাস বুঝতে না পেরে তাদেরই ফাতানো ফাঁদে পা দিয়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা ধার ও ব্যাংক থেকে লোন নিয়ে সৌদি যায় মঞ্জু মিয়া। শাহ আলমদের সত্য ছিল সৌদি যাওয়ার ২ মাসের ভিতরে সকল কাগজপত্র ও আকামা কমপ্লিট করে কোম্পানিতে কাজ পাইয়ে দিবে। কিন্তু মজনু মিয়া সৌদি পৌঁছার পর যেন সব উল্টে যায়। মরুভূমির কন্টেনারের দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েন মজনু মিয়া। তাদের সাথে যোগাযোগ করলে ব্যস্ততার অজুহাতের সময় লাগবে বলে মিথ্যা আশ্বাস দেয় শাহ আলম। এদিকে মঞ্জু মিয়া না খেয়ে কষ্টে দিন পার করছেন শুনে পরিবার আবারও ঋণ করে কিছু টাকা পাঠায়। এভাবেই মিথ্যা আশ্বাসে ৬ থেকে ৮ মাস কেটে যায় মঞ্জু মিয়ার। এদিকে বাড়িতে একের পর এক ঋণের চাপ আসতে থাকে লোকজনের কাছ থেকে। এমত অবস্থায় শাহ আলমের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের নাম্বার ব্লক করে দেয়। শাহ আলম সৌদি প্রবাসী হওয়ায় নাম্বার ব্লক করে রাখলে মঞ্জুর পরিবারও তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। নিয়মিত আকামা বা কাগজপত্র না থাকায় তিনি কোথাও কাজ পেতেন না, কোনো স্বাস্থ্যসেবা কিংবা আইনি সহায়তাও পাননি। দীর্ঘ প্রায় ১৬টি মাস পার হবার এক পর্যায়ে ঋণের চাপ, পরিবারের দুশ্চিন্তা, অনাহারে অসুস্থতায় ভুগে গত ৫ এপ্রিল শনিবার তিনি মারা যান। মঞ্জু মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসীর মাঝে। এদিকে টাকার অভাবে মঞ্জু মিয়ার মৃতদেহ দেশে আনতে পারছেন না তার পরিবার। আমি আর কি কইয়াম বাবা, বাবা আমি চাই আমার হুতারে আমার নাতিরা বাঁচাইব। এই যে আপনারা সকল আমার কেড়ে মাইতে দিল বাবা। আমি নিচে গত রোজা ঈদের পরে 1 বছর যাবত হয়ে গেছে। নেওয়ার পরে তার একটা কোনো কাজ কাম দেয় নাই, কোনো নেওয়া হচ্ছে ফেডের সন্তানের সমান আসে। তারে নেওয়া হচ্ছে হাও দছে আমারে কাগজ করে দেও বাবা, আমি আর কিছু চাই না, আমি একটু কাজ করে খাই, আমার সন্তান লই আমি চলি। তা কিচ্ছু করে দিছে না, পর্যন্ত খবরও লইছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ দুলা বাদ দিছে, একজনে খাইছে। 1 বছর যাবৎ চলার পরে এখন তার মৃত্যু হয়ে গেছে। এখন যে আমি কি করব, কই যাই আমার বলার মতো ভাষা নাই। আমি সব লাশটা তো দেশে আনতে হবে, যে আমি তো এটাই চাইতেছি, আমার তো সমাত্র নাই। আমি লাশ আনার 2 সমাত্র থাকতো তো আমি টাকাই দিয়ে তারে বাসায় আনতাম, খাওয়াইতাম, টাকা পাঠাইতাম। তো আমার তো টাকা দেওয়ার মতো, লাশ আনার মতো কোনো সামর্থ্য নাই। আমার সন্তানে আজকে এটাই দাবি, তো ছুটো আছে বলতে পারে না, কিছুদিন পরে তো করবো বলে আমার বাবার লাশটাও পর্যন্ত আনতেছে না টাকার লাগিয়ে। সে 10 জনের কাছে আমার এটাই আবদার, আমার লাশ আনিয়ে দেবেন। আর আমার তো এলাই আমার গাছের গুড়ি আছেন। তার এক বড় মেয়ে, সে ভরাপাড়া মাদ্রাসায় পড়ালেখা করতো, কিন্তু তার সাংসারিক অবনটনের কারণে এখন সে কাজ করতে হচ্ছে। পড়ালেখা করতে এখন তোমার বাবা নাই, এখন কিভাবে চলবা? আগে তো পড়ালেখা করতাম না, আমার আব্বা খায় না, বিদেশ গেছে, কত কষ্ট। ফোন দিয়ে প্রতিদিন কান্না করতো, খাইতে পারে না। তা শুনে কত মানুষের কাছে টাকা চাইছে, আর যে নিচে যদি কেউ ফোন দিয়ে কইছে যে তুই লোকটারে আনছস, খোঁজ খবর লস না কো, আমি তো চিনি না মঞ্জু গেলা। আর আমার কি এখন কাজ করার সময় আমার আব্বারে দেশে এনে দেন, এটার বিচার চাই। ওরা মারছে নেই আমার আব্বারে, লাশটা চাই দেশে এনে দেন লাশটা। আমরা কেউ না আমার আব্বারে দেখতে পারতাম না। এখন কথা বলবো গগডির পাঁচপাড়া গ্রামের যে মায়মাতা বড়ি করে, তাদেরকে নিয়ে আমরা এখানে বসছি। আসলে আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে সে শাহ আলমের মাধ্যমে বিদেশ যায়, আসলে শাহ আলম কেমন প্রকৃতির লোক এবং কেনই বা নেওয়ার পরে তাকে দেখভাল করে নাই, শেষ পর্যন্ত লাশ দেশে কেনই বা সে আনতে পারবে না। সেই প্রশ্নের উত্তরে আমরা আজকে
এই মহল্লাবাসীর যারা মাতাব্বর রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। শাহ আলম বিদেশ নিছে, মঞ্জুমিয়াকে বিদেশ নেওয়ার পরে দেয়া সে আকামা দেয় নাই। মঞ্জুমি অবৈধভাবে দীর্ঘদিন রয়েছে, থাকার পরে সেই জায়গায় মৃত্যু হয়েছে। এখন মৃত্যুর পরবর্তীতে এখন যে লাশটি যে নিয়ে আসতে পারতেছেন না, ওটা তো যে নিছে সে বুঝবে লাশ কেমনি আনবে না আনবে, এটা তো অন্য কেউ তো বুঝতে পারবে না। আচ্ছা যে নিছে তার সাথে কি আপনারা মাতাব্বর যারা আছেন তারা কি যোগাযোগ করতে পারছেন? না, আমরা তো আশাবাদী যে এই আমরা লাশ বিদেশ থেকে ফিরে পাইলে মঞ্জুমিয়াকে দেখবো, নিজ হাতে দাফন করবো, এই আশা আমরা। আচ্ছা কার সাথে যোগাযোগ করছেন মারা যাওয়ার পরে, কার সাথে যোগাযোগ করছেন? দরকার তো এনে যারা কাছে পিছে আছে, যেমন শাহ আলম আছে, এই নিচে এই সব জানে, তারই তো প্রয়োজন, কিন্তু সে তো আমাদের সাথে যোগাযোগ করে না। বিশেষ করে কাগজপত্র দরকার, যে নিচে সে তো কাছে আছে, সেই তো স্বীকারোক্তি আইতেছে না, সেই দূরে থাকতেছে, সইরে থাকে। তার ফলে আমরা তো দূর থেকে সৌদি আরব অনেক দূরে দেখি না, আমরা তো সম্ভব না, কিন্তু সে তো কাছে ছিল, সেই তো চেষ্টা করে না। রাষ্ট্র নিয়ে আসার জন্য তো আমাদের কর্তব্য, অন্ত আমরা কোনো স্থানীয় লোকই পাইতেছি না সেখানে শাহ আলম ছাড়া। এরপরে টাকা পয়সার অভাবে আছে, সাংসারিক অভাব, হ্যাঁ, এই অভাবের জন্য আমরা আনতে পারতেছি না। আপনারা সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে তার লাশটিকে দেশে ফিরিয়ে আনবেন কিনা, এরকম কোনো উদ্যোগ নিতে পারেন কিনা? হ্যাঁ, লাশটা ফিরে আনার জন্য তো আমরা চেষ্টা করতেছি, করলেও তো মানে শাহ আলমের সাহায্য ছাড়া আমরা এই লাশটা আনতে পারি না, অথবা টাকা পয়সা জোগাড় করতে পারি না। আপনারা কি যোগাযোগ করছেন যে টাকা পয়সা কত টাকা লাগে, এরকম কিছু জানেন কিনা? এই 4-5 লাখ টাকার মতো চাইছে সেখানের দলাল। 4-5 লাখ টাকা হইলে লাশ আনা যাবে। এখন তো আসলে এই যে 4 লাখ টাকা লাগে আমরা শুনলাম গেল, আমরা সবাই মিলে একত্রিত করে এই 4 লাখ টাকা আমরা জোগাড় করে তাকে দেশে আনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা, আপনারা কি পারেন কিনা একটু বলেন। আমি নূর আহমদ, আমার বাড়ি গোগডি গ্রাম। আমি একটা কথা বলতে চাচ্ছি যে নুরুল ইসলাম ওরফে লুটিস মিয়া, সে আমাদের এলাকা থেকে অনেকগুলা লোক নিছে, সে একজন মানব পাচার। সে তার মধ্যে মঞ্জু হইল একজন, মঞ্জু নেওয়ার কন্ট্যাক্ট ছিল তার সাথে যে ড্রাইভিং বিষয় তাই বিদেশ নিবে, কিন্তু সেভাবে সে নিতে পারে নাই, তারে নিছে একটা ট্যুরিস্ট বিষয়। তারপরে যখন মঞ্জু জন্মিয়ার শেষ হয়ে যায় 3 মাসের পরে মঞ্জু তখন অবৈধ হয়ে যায়। মঞ্জু অবৈধ হয়ে যাওয়ার পরে এখন সে কোনো কাজকর্ম করতে পারে না, এই জায়গায় শাহ আলমে তারা কাজ করায়। আর সম্পূর্ণটাই এই বাড়ি থেকে, মঞ্জুর বাড়ি থেকে টাকা নিছে নুরুল ইসলাম লুটিস মিয়া, 6 লক্ষ টাকা নিছে। আমরা এই নিয়ে বেশ কয়েকটা দরবার করছি, এমনকি তারে আমরা গ্রামের মাতাব্বরা যারা আছে সবাই বৈশা তার আমরা একটা কথা বলছি তার আকামাটা করে দেওয়ার জন্য, কিন্তু আকামাটা করে দিতে পারে নাই। আজ মঞ্জু ওইখানে মৃত্যুবরণ করছে, কিভাবে করছে এটা আমাদের অজানা। তো এখন যে জায়গাটা আমরা আটকেছি তার লাশটা নিয়ে তার আকামা নাই, আকামা থাকলে আজকে সে ভালোভাবে আমাদের দেশে আমাদের বাড়িতে এসে সে পারত, কিন্তু আকামার জন্য আমরা কোনো কাগজপত্র দেখাইতে পারি না, কোনো জায়গায় কোনো কিছু করতে পারি না, শুধু আকামাটার জন্য। তা আমি মনে করি যেটা এখন এই যে পরিবারটা আপনারা দেখছেন, এই পরিবারটা 1 তোলা সম্পত্তি নাই, 6 লক্ষ টাকা সে ধার করিয়া, ঋণ করিয়া, লাভের উপরে ঋণ করিয়া সে বিদেশ গেছে। আজকে কে এই পরিবারটারে দেখবো, কে কি করব, এটার কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারতাছি না। আমার যতটুকু বিশ্বাস, মঞ্জু যদি আকামা পাইতো, সে সুখ শান্তিতে থাকতো, তাহলে আজকে এমন পরিণতি হতো না। আর শাহ আলম যে ব্যক্তি তারে নিছে, আশ্বাস দিয়ে নিছে, সে এখনো পর্যন্ত মঞ্জুর লাশের ব্যাপারে কোনো কথা বলে নাই। আমরা যে কুকিল ধরব, কুকিলও তো আমরা চিনা না, তার সব কিছুই চিনা শাহ আলমের, কিন্তু শাহ আলমরে আমরা পাইতেছি না, সে আমাদের ফোন পর্যন্ত রিসিভ করে না। এই আমার উদাত্ত দাবি যে মঞ্জুর লাশটা যেভাবেই হোক আমার গোগডি গ্রামে ফিরে আসুক। মঞ্জু সাথে আমি বেশ কয়েকদিন কথা বলছি, সে আমার একটা কথাই বলছে যে চাচা
আমি খুব কষ্টে আছি, যে এই কষ্ট পৃথিবীর বুকে আর কারো নাই। আমার ভাইয়ের ছেলে, আমার বাইশটা আমার বিদেশ আইন না যে এতটুকু কষ্ট দিব আমি কোনোদিন ভাবতে পারি নাই। এই যে পরিবারটা আকামা দেওয়ার কথা ছিল, আকামা দেয় নাই, এরকম অত্যাচার নিপীড়ন করলো, আপনারা কি কোনো দেন দরবার তার ফ্যামিলিটিকে নিয়ে করছেন কিনা? কি আমরা শাহ আলমের আব্বারে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে গ্রামে বেশ কয়েকবার বসলাম। বসার পরে তারা বলতেছে আকামা করে দিবে দিবে দিবে, কিন্তু এখনো পর্যন্ত দেয় নাই। শেষ পর্যন্ত মঞ্জুর মৃত্যু হলো। আমরা মঞ্জু মৃত্যুর সংবাদ পাইয়া যখন সবাই আসলাম শোকাহত হইয়া, তখন আমরা আমাদের কাছ থেকেই মাতাব্বররা গেছিলাম। যাওয়ার পরে তারা বলছে এটা একটা ব্যবস্থা করবে, মঞ্জুর লাস্টার আইনে দেওয়ার একটা ব্যবস্থা করবে, কিন্তু এখনো পর্যন্ত এটা কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই এলাকার গণ্যমান্য মাতাব্বরদের সাথে। তারা জানাচ্ছিলেন বিভিন্ন শাহ আলম চক্রান্তর। আসলে শেষ মুহূর্তে এখন লাস্টিকে দেশে ফিরানোই হলো আসল একটা মূল বিষয়। হলো এই ভিডিওর মাধ্যমে তারা প্রশাসন, সরকার প্রশাসন এবং কোনো কাঙ্ক্ষিত লোক যদি এই লাশটিকে দেশে ফিরে আনার একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো বা তার লাশটি দেশে ফিরে আসতে পারে। আর যদি বিদেশে যারা প্রবাসে যারা আছেন, তারা যদি এই বয়সটা শুনে যদি কেউ দয়া লাগে, তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা বোধহয় এনো নাম্বার দেওয়া থাকবো, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা গ্রামবাসী হয়তো আমরা কিছু তুললিয়া কতটুকু তুলতে পারি তাও আমরা জানা নাই, কালকে বসলে আমরা বলতে পারবো। এই যে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যে তার যে মৃত যে তার এই ঘরটি একমাত্র এই চিলেকোটের মধ্যে সে থাকতেন। দানা করেই সে বিদেশ গিয়েছিল। দুই ছেলে দুই মেয়ে রেখেছেন। পাশাপাশি যে এখন যে মৃত্যুবরণ করেছে তার যে লাশটি নিয়ে আসবে সেই ক্ষমতাটুকু তাদের নেই। এলাকাবাসীর সাথেও কথা বলছি, যে তারা জানিয়েছেন যে তারাও যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো শাহ আলমের সাথে যোগাযোগ করার অনেক বৃথা চেষ্টা করে তার সাথে কোনো যোগাযোগ করার আমরা কানেকশন করতে পারছি না। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আসলে তাদের ছেলে শাহ আলম কেনই বা তাকে এই যে বিদেশ নেওয়ার কথা বলে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ সেখানে করতে হচ্ছে, এবং লাস্টটি কেনই বা সে দেশে নিয়ে আসছে না, সেই প্রশ্নের উত্তরে খুঁজবো। আমার সাথেই থাকুন। এসব অভিযোগের সত্যতা নির্ণয় করতে গিয়ে শাহ আলমের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি যোগাযোগ করেননি। তবে শাহ আলমের বাবা নূর ইসলাম বলেন, বিদেশে যাওয়ার টাকা শাহ আলম নেয় নাই, জামালপুরের এক লোকের কাছে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছিল, আমি তার সাথে ছিলাম। আকামার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে কিন্তু সরাসরি তারা নেয় নাই। সে তারা বলছে যে আমার একজন লোক ধরায় দাও। আমি তো অনেক জায়গায় গেছি, অনেক কানে টাকা পয়সা মাই যায়, টাকা পয়সা মাইন না যায়, একটা ব্যবস্থা করে দাও। আমাদের এই এলাকার লোকজন আছে, এই বিদেশের লোক নে তারে দূরে তুমি যাও। তখন তার বাড়ি হলো জামালপুর, শেরপুর জামালপুর। তার মাধ্যমে সে গেছে, তার মাধ্যমে টাকা পয়সা পাঠাইছে। টাকা কি শাহ আলম দিয়েছিল নাকি ওই জামালপুরের লোকটাকে? জামালপুরের লোকটাকে দিছে। তার মাধ্যমে আমার লইয়া ব্যাংকে চাচ্ছে টাকাটা। আমি তো কোনো বেলা চাচ্ছি না, তা টাকাটা সাইডে দাও। তারা তো বলতেছে যে শাহ আলম মানে টাকাটা না, শাহ আলমের টাকা দেয় না, টাকা দিছে আমার লইয়া ব্যাংকে চাচ্ছে। পরবর্তীতে আকামা লাগানোর কথা ছিল, আকামা লাগায় 3 মাসের আকামা লাগায় তারে দিছে। দেওয়ার পরে আপনার আকামার মেদ গেছে গা, যাওয়ার পরে যা কইতেছে আবার আকামা বানায় দিব। হরে আপনার হ্যাঁ কর না, এটা তো যে কোম্পানি কাজ করে সেই কোম্পানি দিব। হরে বলে না, এটা এই তোমরা দেওয়া লাগবো। হরে আপনার জুলুম করে এলাকা নিয়ে দরবার হয়েছে। দরবার হরে কইল যে এই যারা বিদেশের লোক নেয় তারাও আছেন দরবারও। হরে বলছে যে এই গরিব ছেলে আর 1 লক্ষ টাকা লাগে, তখন এবার একটা টাকা কেমনে দিব? তে ওখান 1,40,000 টাকা দিবেন, আর বাদ বাকি টাকাটা সে দিব। হরে আমি আপনার দিছি ফাঁস গায়ে দরবারের সামনে। দেওয়া হরে কইছে
যে আজ কিয়া আনে এই যদি তার হে আয়াও করে তার কোনো এটা দায়বদ্ধ নাই। যদি পুলিশ হাতে ধরাও দেলা দায়বদ্ধ নাই, চায় কামা করুক চায় না করুক। ওরা আমার কাছ থেকে টাকা নিছে, মাতবর রাতেন টাকা দিছি, বাহিরের মাতবর রাতেন সারা টাকা গণ্য নিছে। পরে দেয় এই টাকা নিয়ে তারা বাড়িতে বিলাসিতা করলো, আকামা বানাইলো না। এই হলো ঘটনা। সে আন্নার এরপরে দেয় আন্নার বেতন হইতাছে, কাজও করতেছে। তো এর মধ্যে শুনলাম যে 5 তারিখে সে মৃত্যুবরণ করলো। আমি এটুক জানি। মানবিক দৃষ্টিতে তার লাশটা ফিরে আনার মানে পাড়া প্রতিবেশী হিসেবে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিনা একটু বলেন তো। হ্যাঁ, এটা আপনার আমাকে গ্রামের বাসী আমার কাছে আইসেন রাত্রে। তখন আমি কইছি যে আমি আমার ছেলেকে বলবো, আমি তো থেকে ভাবতাম না কোনো কিছুই করতাম, আমি ছেলেরে বলতে পারবাম। আমার ছেলে আপনার এই কপিল আছে, কপিলের দিয়ে কাজ করাইতেছে লাশটা দেশে আনার জন্য। আমিও চাই লাশটা দেশে আসুক। এত কিছুর পরেও পরিবারের একটা চাওয়া, শাহ আলম ও প্রশাসনের কাছে শেষ মুহূর্তে যেন তার লাশটা এনে তাদেরকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেন।